দেয়া হয় স্টিল মেম্বারে, সেটা হলো টেনশন মেম্বার। তা টেনশন মেম্বার হিসেবে বেসিক্যালি যেটা বেশি ইউজ হয় সেটা হলো অ্যাঙ্গেল সেকশন। অ্যাঙ্গেল সেকশনকে টেনশন মেম্বার হিসাবে ইউজ করা হয়, এফিসিয়েন্টলি ইউজ করা হয় অ্যাঙ্গেল সেকশনকে। এটা হচ্ছে একটা অ্যাঙ্গেল সেকশন, আর এটা হলো গাসেট প্লেট। বোঝা যাচ্ছে? এটা হলো অ্যাঙ্গেল সেকশন, আর এটা হচ্ছে গাসেট প্লেট। দেখো গাসেট প্লেট কি তোমরা জানো সবাই? গাসেট প্লেট কি কথাটা, গাসেট প্লেট কাকে বলে? তোমরা দেখবে এরকম, তোমরা ছবি দেখেছো, ধরো কোনো ফাউন্ডেশন থেকে যখন কোনো মেম্বার বেরোয়, একটা প্লেট দিয়ে এটা কানেক্ট থাকে, মানে ডাইরেক্ট ডাইরেক্ট কিন্তু কোনো, এটা ধরো এটা অ্যাঙ্গেল সেকশন, অ্যাঙ্গেল সেকশনটাকে ডাইরেক্টলি কারোর সাথে কোনো বিমের সাথে অ্যাড করা যায় না, গাসেট প্লেট দিয়ে অ্যাড করতে হয়। বোঝা যাচ্ছে? আচ্ছা বলতো, গাসেট প্লেটের মিনিমাম থিকনেস কত? গাসেট প্লেটের এই প্রশ্নটা একবার এসেছিল, যে মিনিমাম থিকনেস অফ গাসেট প্লেট কত? 12 mm। হ্যাঁ, অ্যাজ পার আইএস, যদিও প্র্যাকটিক্যালি 8 mm এরও গাসেট প্লেট ইউজ করা হয়, কিন্তু অ্যাজ পার আইএস থিওরি অনুযায়ী গাসেট প্লেট কিন্তু 12 mm, এটা মাথায় রাখবে। গাসেট প্লেট, এই যে প্লেটটা যেটা দিয়ে কানেকশন গুলো করা থাকে, তা সেটা হলো গাসেট প্লেট। তা গাসেট প্লেটের মিনিমাম থিকনেস কিন্তু 12 mm। তা দেখো এইটাই আমি এখানে এঁকেছি, এটা গাসেট প্লেট। এটা যদি আমি এখানে যদি একটা ক্রস সেকশন আঁকি, তাহলে এটা এরকমই দেখাবে তো নাকি? দেখো এরকম দেখাবে। আমি যদি এটাকে কাটি, তাহলে এরকম দেখাবে তো নাকি? দেখো এরকম দেখাবে। হ্যাঁ, এবং এই যে রিভেটটা এখানে আছে, একটা সাধারণত দুটো রিভেট দিয়ে করা হয়। তো দুটো রিভেট, একটা রিভেট যাই হোক, আমরা এদিক থেকে দেখলে একটা রিভেটই দেখবো। তো এটা হচ্ছে আমার টেনশন, মোস্ট এফিসিয়েন্ট টেনশন মেম্বার। এইটা তো না, এইটা কোনটা বলছো? এটা গাসেট প্লেট। গাছের তোমাদের একটু প্র্যাকটিক্যাল কিছু ছবি দেখতে হবে, না হলে এটা বুঝবে না। আমি এখানে বোর্ডে বোঝাতে পারবো না গাছের প্লেটটা কিভাবে, তোমাকে একটু বই টই ঘাঁটতে হবে। সবচেয়ে ভালো হয় তোমরা কোনো ব্রিজ কি কোনো স্টিল বিল্ডিং যদি দেখো, কোনো স্টিল বিল্ডিং, বেসিক্যালি ইন্ডাস্ট্রিয়াল স্টিল বিল্ডিং এ গাছের প্লেট থাকে, ইন্ডাস্ট্রিয়াল স্টিল বিল্ডিং এ গাছের প্লেট থাকে। তা ওটা ওইভাবে তোমাদের একটু দেখতে হবে, প্র্যাকটিক্যালি বুঝতে হবে। তা টেনশন মেম্বারে একটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন হয়, গুপ্তাতে এই প্রশ্নটা আছে, সেটা হচ্ছে টেনশন মেম্বারে কোন এরিয়াটা কে ধরে টেনশন ডিজাইন করা হয়? না, বিপ্লব বলছো যে গাছের প্লেট থ্রু আউট দা লেন্থ, না ওটাকে গাছের প্লেট বলে না। গাছের প্লেট শুধু সাপোর্টে থাকে, জয়েন্টে থাকে। ওকে, গাছের প্লেট শুধু যেখানে শেষ হচ্ছে মেম্বারটা সেখানটার কানেকশনে থাকে, গাছের প্লেট সব জায়গায় থাকে না। ওকে, গাছের প্লেট সব জায়গায় থাকে না, গাছের প্লেট শুধুমাত্র যেখানে কানেকশন হচ্ছে সেখানে থাকে। গুপ্তাতে একটা প্রশ্ন আছে, গুপ্তাটা খোলো তোমরা একটু, গুপ্তাটা একটু খোলো। গুপ্তার গুপ্তাটা একটু খোলো তোমরা। গুপ্তার 4 নম্বর প্রশ্নটা দেখো, গুপ্তার 4 নম্বর প্রশ্নটা দেখো, গুপ্তার 4 নম্বর প্রশ্নটা দেখো, দেখতে পাচ্ছ গুপ্তার? পেজ নাম্বার হচ্ছে 392, গুপ্তার পেজ নাম্বার 392। দেখো 392 গুপ্তার পেজ নাম্বার, দেখতে পাচ্ছ? প্রশ্নটা আছে
যে বেন্ডিং কম্প্রেশন এন্ড টেনসাইল স্ট্রেসে কি এরিয়া ক্যালকুলেট করা হয়? প্রশ্নটা হলো 4 নম্বর প্রশ্ন গুপ্তার, বেন্ডিং কম্প্রেশনে কি এরিয়া নেওয়া হয়, আর একটা আছে যে টেনসাইল স্ট্রেস বার করতে কি এরিয়া নেওয়া হয়। দেখো বেন্ডিং কম্প্রেশনে কি নেওয়া হয়, মনে রাখবে শুধু কম্প্রেশনের জন্য গ্রস এরিয়া, বেন্ডিং কম্প্রেশন এটার জন্য কি হবে তাহলে, গ্রস এরিয়াই হবে, কম্প্রেশন মানেই গ্রস এরিয়া। টেনসাইল বেন্ডিং অথবা শুধু টেনশন, তার মানে শুধু যদি টেনশন হয় নেট এরিয়া, আর যদি বলে টেনসাইল বেন্ডিংও যদি বলে তাহলে নেট এরিয়া। মানে কম্প্রেশন মানে গ্রস এরিয়া, টেনশন মানে নেট এরিয়া। এবার নেট এরিয়াটা কি, তার মানে আমি এই এই মানে টেনশন মেম্বার মানে কি, আমার এই মেম্বারটাকে আমি ধরে টানছি, তাহলে একটা কথা ভেবে, এই যে হোলটা আছে, হোল, এই যে হোলটা গাছ, এই যে গাছের প্লেটটার সাথে রিভেটিংটা করতে গিয়ে আমি একটা হোল করে ফেলেছি, তো এই হোল এরিয়াটা কিন্তু টেনশনে কাজ করবে না। কোশ্চেন নাম্বার 4, এই হোল এরিয়াটা, এই যে হোল হোল ডিডাকশন অফ হোল যেটা হয়েছে, এই ডিডাকশন অফ হোলটা কিন্তু টেনশনে কাজ করবে না। তার মানে আমি টেনশনে নেট এরিয়া নেবো। আর নেট এরিয়া মানে কি, নেট এরিয়া মানে কি বলো, নেট এরিয়া মানে গ্রস এরিয়া মাইনাস হোল ডিডাকশন, তাই তো? তার মানে নেট এরিয়া, এটা তো জানোই, নেট এরিয়া মানে গ্রস মাইনাস হোল ডিডাকশন। তাহলে আমাকে টেনশন মেম্বারে যতই যা করবো, হ্যাঁ আমি টেনশন মেম্বারে যাই করি নাই করি, আমাকে কিন্তু হোল এরিয়াকে বাদ দিতে হবে। তাহলে আমি আবার এখানে চলে আসছি, এখানে একটা ফর্মুলা আছে, দেখবে প্রিভিয়াস ইয়ারে এই প্রশ্নটা এসেও ছিল। এটার টপিকটা হলো যে নেট এরিয়া অফ এ অ্যাঙ্গেল সেকশন। এবার এটা যেটা আমি এঁকেছি, এই যেটা ছবিটা আমি এঁকেছি, এটা হচ্ছে সিঙ্গেল অ্যাঙ্গেল কানেক্টেড বাই ওয়ান লেগ। দেখো ঠিক আছে, আমি যেটা বলছিলাম, সিঙ্গেল, এটা একটাই অ্যাঙ্গেল, এখানে কিন্তু দুটো অ্যাঙ্গেল নেই, এখানে সিঙ্গেল অ্যাঙ্গেল অ্যান্ড কানেক্টেড বাই ওয়ান লেগ, তাই তো নাকি? দেখো সিঙ্গেল অ্যাঙ্গেল, এটা সিঙ্গেল অ্যাঙ্গেল আর একটা লেগে কানেক্ট হয়ে আছে, তাই তো? সিঙ্গেল অ্যাঙ্গেল কানেক্টেড বাই ওয়ান লেগ, ঠিক আছে তো নাকি? আমি এই যে ছবিটা গেছি এটা 1 নাম্বার। আচ্ছা, এখানে স্মল এ হচ্ছে এই লেগটার, আচ্ছা বলো তো স্মল এটা এই লেগটার নেট এরিয়া নেওয়া হয় না গ্রস এরিয়া নেওয়া হয়? স্মল এ আমি এই যে লেগটা কানেক্টেড আছে সেটার এরিয়া এ নেওয়া হয়। তাহলে সেটার এরিয়া এ যখন নিচ্ছি, এটা গ্রস এরিয়া অফ দ্য কানেক্টেড লেগ না নেট এরিয়া অফ দ্য কানেক্টেড লেগ, কেউ বলতে পারবে? এই যে এটা নিয়েছি, এই যে স্মল এটা নিয়েছি, এটা গ্রস এরিয়া অফ কানেক্টেড লেগ না নেট এরিয়া অফ কানেক্টেড লেগ? এটা নেট এরিয়া। তাহলে এটা মনে রাখবে, আমি অলরেডি কিন্তু ডিডাক্ট করেই নিচ্ছি, এটা এটা কিন্তু নেট এরিয়া অফ কানেক্টেড লেগ, ঠিক তো নাকি? মানে আমি এখানে এই যেটা নিচ্ছি সেটা আমি হোলটা ডিডাক্ট করেই নিচ্ছি, নেট এরিয়া। আর বি হলোটা কি, বিতে কোনো ডিডাকশন হয়নি, তাহলে বিতে আমি গ্রস এরিয়া নিতে পারি, গ্রস এরিয়া, কারণ বিতে তো কোনো ডিডাকশন হয়নি, গ্রস এরিয়া অফ আনকানেক্টেড লেন। দেখো এই অবধি ঠিক আছে কি? দেখো ঠিক আছে এই অবধি, বি হলো গ্রস এরিয়া অফ আনকানেক্টেড লেন, ঠিক আছে? ওকে, তাহলে টোটাল নেট এরিয়া, তাহলে ক্যাপিটাল এ, অথবা আমি এরকম লিখতে পারি টোটাল নেট এরিয়া
ইজ ইকুয়াল টু, এটা একটা অ্যাজ পার আইএস, এটা কিন্তু ওই ম্যাথামেটিক্যাল না, এটা এটা অ্যাজ পার আইএস, এরকম না যে ম্যাথামেটিক্যাল সূত্র, এটা না, এটা হচ্ছে অ্যাজ পার আইএস একটা ফর্মুলা বার করা হয়েছে। এ নেট হচ্ছে কে ইন্টু বি, আর কে হচ্ছে 3a, 3a প্লাস বি। দেখো, তাই তো? তাহলে এটাকে আমি এভাবেও লিখতে পারি, এ নেট ইজ ইকুয়াল টু এ প্লাস 3ab, 3a প্লাস বি, 3a দিয়ে ভাগ করে দিলে a প্লাস বি 1 প্লাস 0.33 বি বাই এ। দেখো ভালো করে, তাই তো নাকি? ঠিক আছে, কারো কোনো ডাউট থাকলে জিজ্ঞেস করো। ঠিক আছে, এটা এটা কিন্তু সিঙ্গেল অ্যাঙ্গেল কানেক্টেড বাই ওয়ান লেগ, এইটা মাথায় রাখতে হবে। এটা কিন্তু সবকিছুর জন্য না, এটা সিঙ্গেল অ্যাঙ্গেল কানেক্টেড বাই ওয়ান লেগ অনলি। বোঝা গেল? সিঙ্গেল অ্যাঙ্গেল কানেক্টেড বাই ওয়ান লেগ অনলি। ঠিক আছে, কারো কোনো ডাউট থাকলে এখনই জিজ্ঞেস করো। মজার ব্যাপার হচ্ছে যে লেগটা কানেক্টেড, কেটা আমি সেটা দিয়ে গুণ করি। অনেকে এটা ভুল করে, অনেকে ভাবে যে হ্যাঁ এটা তো কানেক্টেড, তাহলে কে ফ্যাক্টর যেটা আছে সেটা আমি এ দিয়ে গুণ করবো। না, কি ভুল হলো? 3b, বি বাই এ, ঠিকই তো লিখেছি গো। কোথায় ভুল লিখেছি? ঠিকই তো লিখেছি। হ্যাঁ, 3/a করলাম। কেটাকে একটা ফ্যাক্টর বলে, ডিডাকশন ফ্যাক্টর, ওই যে একটা নাম আছে। ঠিক আছে, ওকে ওকে, ঠিক আছে। এবার পরে 2 নাম্বার, 2 নাম্বারে কিছুই না, আমি শুধু কয়েকটা ছোট ছোট চেঞ্জ করব, ছবিটা এরকম হয়ে যাবে। গাছের পেটটা বেড়ে যাবে, আর তাহলে এটার কি নাম হবে বলো দেখি? এটার নামটা চেঞ্জ হয়ে যাবে। এটার নামটা কি হবে? এটা এই থাকছে, হ্যাঁ, এটাও এ থাকছে, এটা বি থাকছে, আনকানেক্টেড লেন্থ বি থাকছে। ওকে, তাহলে এবার কি হবে? ডবল অ্যাঙ্গেল, নামটা চেঞ্জ হয়ে যাবে, ডবল অ্যাঙ্গেল কানেক্টেড সেম সাইড, ডবল অ্যাঙ্গেল কানেক্টেড সেম সাইড অফ গাসেট। দেখো, ডবল অ্যাঙ্গেল কিন্তু কানেক্টেড সেম সাইড, একটা দিকেই কানেক্ট আছে। এবার দুটো বিকে তো এইভাবে রাখা যায় না, দুটো বিকেও কানেক্ট করে দেওয়া হয়। ওকে, দুটো বিকেও কানেক্ট করে দেওয়া হয়। ওকে, তাহলে এটা কি নাম হলো? ডবল অ্যাঙ্গেল কানেক্টেড সেম সাইড অফ গাসেট প্লেট। তাহলে এ বি, বিটা আর এখানে গ্রস হয় না, বিটা এখানে নেট হয়ে যায়। কারণ হলো বিটা এখানে হোল হয়ে গেছে, বিটা আগে নেট গ্রস ছিল। ওকে, আচ্ছা, এখানে কি হয়? এখানে সবই সেম থাকে, শুধু এটা 5 হয়ে যায়। ডবল অ্যাঙ্গেল যখন হয়ে যায় তখন, এটা 14 সালে এসেছিল এই প্রশ্নটা, 2014-তে এটা এসেছিল। এটা 14 প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনটা দেখবে। ঠিক আছে, তাহলে ওটা কে গ্রেটার দেন 1 কি করে হবে? কে লেস দেন 1 হচ্ছে না, কে তো লেস দেন 1। ঠিক আছে, বোঝা গেল? আচ্ছা, এরপরে 3 নাম্বারটা, 3 নাম্বার ছবিটা আগে দেখিয়ে দিই, 3 নাম্বারের ছবিটা আগে দেখিয়ে দিই। এখানেও ডবল অ্যাঙ্গেল, কিন্তু এটা গাছের পেটের দুদিকে আছে।
তাহলে এটার নাম কি হবে? এটার নাম কি হবে বলো, বলে ফেলো। এটা 3 নাম্বার, 3 নাম্বার ক্লজ। এটা টু অ্যাঙ্গেল অথবা ডবল অ্যাঙ্গেল কানেক্টেড বোথ সাইড অফ গাসেট প্লেট ব্যাক টু ব্যাক, তাই তো? টু অ্যাঙ্গেল কানেক্টেড ব্যাক টু ব্যাক বোথ সাইড অফ দ্য গাসেট প্লেট। গাসেট প্লেটের দুদিকে ব্যাক টু ব্যাকে দুটো অ্যাঙ্গেল কানেক্ট। এটার কেউ বলতে পারবে ফর্মুলাটা কি হবে? এটার ফর্মুলাটা কি হবে? টেনশন মেম্বার এইটুকু, আর কিছু নেই। টেনশন মেম্বার এই কটা ফর্মুলাতেই চলে যাচ্ছে। টেনশন মেম্বার এইটুকু করলেই হয়, আর কিছু নেই। এগুলো পুরনো কোডে আছে, এগুলো ডব্লিউএসএম এ আছে, এগুলো এলএসএম এ নেই মনে হয়, যতদূর এলএসএম এটা নেই, থাকলে অন্যভাবে আছে। এটা কিন্তু পুরনো কোডে, কোডাল প্রভিশন। এটা এটা কোনো ম্যাথামেটিক্যাল ব্যাপার না, এটা কোডাল প্রভিশন। এর ফর্মুলাটা কি হতে পারে? এর ফর্মুলাটা হবে, এর কোনো এরকম কিছু আসবে না, এটা পাতি হয়ে যাবে গ্রস মাইনাস ডিডাকশন। মানে এখানে কোনো কে ভ্যালু আসবে না। দেখো এখানে কিন্তু কোনো কে ভ্যালু আসে না, এখানে জাস্ট এই হোল এরিয়াটা বাদ দিয়ে দেয়। মানে এই ক্ষেত্রে কোনো রকম ডিডাকশন, ওই কে ভ্যালু এখানে আসে না, এখানে হয় গ্রস মাইনাস ডিডাকশন। এখানে একদম একদম ম্যাথামেটিক্যাল। এটা কিন্তু কোডাল প্রভিশন ঠিক বলা যায় না, এটা ম্যাথামেটিক্যাল। ঠিক আছে? তাহলে এটা গেল টেনশন। তাহলে তোমরা একটা অঙ্ক করে ফেলো, অঙ্ক করলে ব্যাপারটা বুঝে যাবে। একটা অঙ্ক করো, টেনশন মেম্বারের একটা সোজা অঙ্ক করো। আচ্ছা, টেনসাইল ক্যাপাসিটি অফ স্টিল কত ছিল মনে আছে কারো? টেনসাইল ক্যাপাসিটি অফ স্টিল কত? ডিডাকশন মানে ওই যে যত হোল, একটা হোল হলে একটা হোলের ডিডাকশন, দুটো হোল হলে দুটো হোলের ডিডাকশন। ভার্টিক্যাল এরিয়া বলে কিছু হয় না, ক্রস সেকশনাল এরিয়া, ক্রস সেকশনাল এরিয়া। এবার একটা অঙ্ক করে ফেলো। আমি একটা ছবি আঁকছি, আমি তো লিখছি না, আমি একটা ছবি এঁকেই দেখিয়ে দিচ্ছি। একটা আনইকুয়াল অ্যাঙ্গেল আছে, এটা হলো 40 মিলিমিটার, এটা হলো 40 মিলিমিটার, এটা হলো 25 মিলিমিটার। এখানে একটা, এখানে একটা রিভেটিং করা আছে। রিভেটের নমিনাল ডায়া এখানে বলে দিয়েছে, কিন্তু রিভেট নমিনাল ডায়া, নমিনাল ডায়া মানে তোমাদের গ্রস ডায়া বার করতে হবে। নমিনাল ডায়া বলে দিয়েছে 14 mm, তার মানে হোল ডায়া বেশি হবে, তাই তো? দেখো হোল ডায়া বেশি হবে, হোল ডায়া বেশি হবে। তাহলে বার করে ফেলো। আচ্ছা, থিকনেস, অ্যাঙ্গেল সেকশনটা এরকম 40 × 25 × 6, এটা হচ্ছে অ্যাঙ্গেল সেকশন। মানে 6 হলো অ্যাভারেজ থিকনেস অফ দ্য মেম্বার হলো 6 mm। তাহলে বার করো স্ট্রেংথ অফ দ্য মেম্বার ইন টেনশন। এই মেম্বারটা টেনশনের স্ট্রেংথ কত? এই মেম্বারটা টেনশনের স্ট্রেংথ কত বার করে ফেলো। এই মেম্বারটা টেনশনের স্ট্রেংথ কত বার করো তো দেখি। তোমরা জাস্ট ওই প্রথম যে ফর্মুলাটা ছিল ওই ফর্মুলাটা থেকেই করে ফেলবে, ঠিক আছে? চেষ্টা করো, চেষ্টা করো ওই ফর্মুলাটা থেকে। আমাদের আগে তোমাকে কে বার করতে হবে, এ বার করতে হবে, বি বার করতে হবে, কে। তবে একটা কথা আমি বলে দিই, এ বার করাটা এখানে একটু কঠিন। এ বার করতে গেলে এ বার করার একটা ফর্মুলা আছে। এটা হলো এ তো নাকি, আমি একটু বলে দিই। এটা এটা এরকম অ্যাঙ্গেলের এ এইভাবে বার করা যায় না ডাইরেক্টলি। তুমি কি করে এ কি করে পাবে বলো তো? একটা কথা ভেবে দেখো, এইখানে এরকম একটা কাটিং থাকে, এদিকে এরকম একটা কাটিং ধরে নেওয়া হয়, তাহলে আমি কি করতে পারি? ই মানে কানেক্টেড লেগের 6 হচ্ছে আমার অ্যাভারেজ থিকনেস, 40 মাইনাস কত হবে বলো? 40 মাইনাস কত হবে? গ্রস ডায়া কত? 15.5, নেট ডায়া 14, তাহলে হোল ডায়া 15.5, তাই তো? 15.5। আর একটা এটা
হাফ থিকনেস বাদ দিতে হয়, এটা একটু মাথায় রেখো, হাফ থিকনেসও বাদ দিতে হয়। মানে এইখান থেকে একটু বাদ যাচ্ছে, এখান থেকে একটু বাদ যাচ্ছে, তো জন্য এইটা নিয়ম হচ্ছে এরিয়া বার করতে গেলে হাফ থিকনেস লেন্থ থেকে বাদ দিতে হয়। এবার বি কত হবে? বি হলো আনকানেক্টেড লেন্থ, তো বিটাও তো অ্যাঙ্গেলের মতো, মানে এরকম কাটা আছে দুদিকে, ওই জন্য হাফ থিকনেস বাদ দিতে হয়। কিন্তু এখানে হোল নেই, তাহলে আমার হোলের দরকার নেই বাদ দেয়া। গ্রস গ্রস এরিয়া এটা কত হচ্ছে? 132 মিলিমিটার স্কোয়ার। ঠিক আছে, বি এরিয়া বেশি হয়ে গেল, তাহলে কে ভ্যালু কত? কে ভ্যালু কত? 3a, 3a প্লাস বি, তাই তো নাকি? দেখো কে ভ্যালু কত? 3a, 3a প্লাস বি করে ফেলো, ভ্যালুগুলো বসিয়ে দাও। 3 ইন্টু 129 বাই 3 ইন্টু 129 প্লাস বি, বি কত আমার? 132। কত হচ্ছে কেউ কে ভ্যালু কত হচ্ছে বলো? কে ভ্যালু কত হচ্ছে? 15.5টা হলো গ্রস ডায়া অফ দ্য রিবেট, নমিনাল ডায়া পেয়েছি, গ্রস ডায়া মানে ডায়া অফ দ্য হোল 15.5, তাহলে কে ভ্যালু কত হচ্ছে? 0.746 হচ্ছে, দেখো 0.746। ঠিক আছে, তাহলে নেট এরিয়া কত হচ্ছে? এ নেট হচ্ছে কত? এ প্লাস কে ইন্টু বি, তাহলে 129 প্লাস 0.745 746 ইন্টু 132, কত হচ্ছে এটা? কত হচ্ছে এটা? 227, 227 মিলিমিটার স্কোয়ার। তাহলে স্ট্রেংথ ইন টেনশন, ডাইরেক্ট বসে দিলে হতো। টেনসাইল স্ট্রেংথ, টেনসাইল স্ট্রেংথ কত হচ্ছে তাহলে? এরিয়া ইন্টু 0.6 FY, তাই তো? নেট এরিয়া ইন্টু 0.6 FY, তাহলে কত হচ্ছে? 227 ইন্টু 0.6 ইন্টু 250, তাই তো? কত নিউটনে আসবে? কত নিউটন হচ্ছে এটা? 34050 হচ্ছে, 34050 নিউটন। দেখো দেখা যাচ্ছে কি? দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে এবার? দেখো বোঝা গেল অঙ্কটা? এরকম অঙ্ক এত বড় অঙ্ক দেবে না, ছোটখাটো অঙ্ক দিলেও দিতে পারে। ওকে, তো এই হলো ডব্লিউএসএম। ডব্লিউএসএম খুবই সোজা, এই শুধু অ্যালায়েবল স্ট্রেস জানলেই হয়ে যায়। ওকে, এবার আমি চলে যাচ্ছি কম্প্রেশন মেম্বার। টেনশন মেম্বার হয়ে গেল, টেনশন মেম্বারে এটাই হচ্ছে একটাই, আর কিছু থাকে না টেনশন মেম্বারে, আর কিচ্ছু নেই। দেখো এখানে কোনো ডাউট থাকলে এখনই জিজ্ঞাসা করে নাও আমাকে, কোনো ডাউট থাকলে এখনই আমায় জিজ্ঞাসা করে নাও। ডাউট আছে কোনো? কোনো ডাউট নেই আশা করি, সোজা অঙ্ক। আচ্ছা, এবারে হচ্ছে বোথ সাইড হলে হ্যাঁ এ প্লাস বি হয়, হ্যাঁ হ্যাঁ এ প্লাস বি হয়, কিন্তু হোল এরিয়াটা বাদ দেবে, কোনো কে ভ্যালু আসবে না। যদি এরকম যেটা ছিল না 3 নাম্বার যেটা ছিল, ওটা আমি আরেকবার বলে দিই। যদি ধরো 3 নাম্বারে এরকম একটা এলো অঙ্ক, যে জাস্ট এদিকে একটা অ্যাঙ্গেল আছে, এদিকে একটা অ্যাঙ্গেল আছে, এখানে গাছের প্লেট আছে, তাহলে এরকম যদি হয় তাহলে এ প্লাস বি হবে, মানে ইন্টু টু, এ প্লাস বি ইন্টু টু হবে, কে ভ্যালু দিতে হয় না। আমি বোথ সাইড বলছি, গাছের প্লেটের বোথ সাইড বলেছি। তুমি তাই বলছো গাছের প্লেটের বোথ সাইড বলছো তো নাকি, না অন্য কিছু বলছো?
স্ট্যাগার রিভেটের নেট এর কি করে বার করতে হবে আমি আগে দেখিয়ে দিচ্ছি আগের দিন। নেট এরিয়া কি করে স্ট্যাগার রিভেট আমি বার করে দেখিয়ে দিচ্ছি আগের দিন। এ প্লাস এ কেন হবে, বিটা কেন তুমি যোগ করবে না? এটা তো এ নেট এরিয়া পেয়ে গেলে বি গ্রস এরিয়া পেয়ে গেলে তাহলে এ প্লাস বি ইন্টু 2 হয়ে যাবে। কে ভ্যালু আসবে না যদি এরকম ব্যাপার থাকে, একটা গাছের পেটের দুদিকে দুটো অ্যাঙ্গেল, তাহলে কে ভ্যালু বলে কিছু আসবে না। কে ভ্যালু বার করতে হয় না, জাস্ট এ ভ্যালু বি ভ্যালু যোগ করে দেবে। বোঝা গেল? ডিডাকশন তো থাকবে, এটা তো নেট এরিয়া, এটা তো নেট এরিয়া, এ তো প্রথমেই ডিডাক্ট হয়ে যাচ্ছে। এটা তো নেট এরিয়া, এটা কি গ্রস এরিয়া না? এটা তো নেট এরিয়া, বিটা গ্রস এরিয়া, তাহলে এটা নেট এরিয়া মানে তুমি ডিডাক্ট করেই এই ভ্যালুটা বার করছো, তাই তো? তুমি তো ডিডাক্ট করেই এই ভ্যালুটা বার করছো, তাই না? এবার আমি কম্প্রেশন মেম্বারে আসি। কম্প্রেশন মেম্বারটা অনেক বড়, অনেক কিছু আছে কম্প্রেশন মেম্বার, জানি না যে পর্বটা হবে। কে ইজ ইকুয়াল টু 1, হ্যাঁ কে ইজ ইকুয়াল টু 1 ধরতে পারো, কিন্তু ওরকম করবে না। না, এ ভ্যালু মানে ডিডাক্ট করেই তুমি এ পাচ্ছ। দেখো এখানে দুটো স্টেপ হচ্ছে, একবার তুমি এ ডিডাক্ট করে পাচ্ছ, আবার কে দিয়ে গুণ করছো। কিন্তু এই ক্ষেত্রে যদি গাছের প্লেটের দুদিকে দুটো অ্যাঙ্গেল থাকে, তাহলে কিন্তু ডিডাকশন একবারই হবে, কে ভ্যালু 1 ধরে নেবে, যেভাবে হচ্ছে সেরকমই হবে, কে ভ্যালু 1 ধরে নেবে। ব্যাপারটা এরকম, কে ভ্যালু 1, এখানে যেমন একটা কে ভ্যালু আলাদা করে বার করতে হলো, গাছের প্লেটের দুদিকে দুটো অ্যাঙ্গেল থাকলে কে ভ্যালু 1 এইভাবে মাথায় রাখো, অঙ্কটা একই হবে, ব্যাপারটা সব একই হবে, কিন্তু কে ভ্যালু 1 হয়ে যাবে। এবার আসছে আমি কম্প্রেশন মেম্বার। কম্প্রেশন মেম্বারে, কম্প্রেশন মেম্বার খুব ইম্পর্টেন্ট, যেটা থেকে একটা প্রশ্ন থাকেই, টেনশন থেকে প্রশ্ন থাকতেও পারে নাও পারে এইতে, কিন্তু কম্প্রেশন মেম্বার থেকে একটা প্রশ্ন থাকবেই। হ্যাঁ, এ ইন্টু 2 হবে, ইন্টু 2টা আমি বলিনি, কারণ ইন্টু 2 তো করতেই হবে তোমার, ইন্টু 2 তো করতেই হবে। কম্প্রেশন মেম্বারে যেটা সিগমা এসি আমরা সাধারণত জানি এটা, তাই তো? এটাই তো আমরা জানি নাকি? দেখো সিগমা এসি মানে এটাই তো, অ্যালায়েবল কম্প্রেসিভ স্ট্রেংথ 0.6 ইন্টু এফ ওয়াই, এটাই তো জানো সবাই, তাই তো নাকি? অ্যালায়েবল, কিন্তু এটা ডিপ শুধু এটা না, এটা হচ্ছে, এটা হলো যদি মানে ক্রাশিং ফেলিওর হয়, ক্রাশিং ফেলিওর, কিন্তু ক্রাশিং ফেলিওর কলমের হয় না, ধরতে গেলে কলম সেকশন স্লেন্ডার সেকশন হয়। ওই জন্য কলম মানে আমার কম্প্রেশন মেম্বারের এই সিগমা এসির ভ্যালুটা অ্যাকচুয়ালি একটা বড় ভ্যালু হয়, এফ সিসি এফ ওয়াই এফ সিসিএন প্লাস এফ ওয়াই টু দি পাওয়ার এন। দেখো এই ফর্মুলা সবাই দেখে আছে, দেখে মনে আছে এই ফর্মুলাটা সবাই? এখানে এফ সিসি এফ ওয়াই মানে সবাই জানো, এফ ওয়াই মানে হলো ইল স্ট্রেংথ, তাই তো? এফ ওয়াই মানে ইল স্ট্রেংথ, এফ সিসি মানে ইলাস্টিক ক্রিটিক্যাল স্ট্রেস, ইলাস্টিক ক্রিটিক্যাল স্ট্রেস। দেখো এফসি হলো, এফসিসি বেসিক্যালি, এফসিসি হলো ইলাস্টিক ক্রিটিক্যাল স্ট্রেস, আর এফসিসির ভ্যালু কত হয়? এফসিসি হলো পাই স্কোয়ার ই বাই ল্যামডা স্কোয়ার। পাই স্কোয়ার ই, ল্যামডা মানে কি? ল্যামডা কি এখানে বলো দেখি, ল্যামডাটা কি? স্লেন্ডারনেস রেশিও অফ দ্য কলাম, ল্যামডা হলো, আর এখানে এন হলো একটা কনস্ট্যান্ট যেটার ভ্যালু 1.4। এন হলো একটা কনস্ট্যান্ট, গুপ্তাতে এই প্রশ্নটা আছে যে এন জিনিসটা কি। এন হলো একটা কনস্ট্যান্ট, এন হলো একটা কনস্ট্যান্ট যার ভ্যালু 1.4, ঠিক আছে? তাই ফর্মুলাটার এই এন ভ্যালুটাই জিজ্ঞেস করে, হতে পারে পুরো ফর্মুলাটাও তুলে দিতে পারে, সিগমা এসির ভ্যালু। ওকে, এবার প্রশ্নটা হচ্ছে তাহলে এটা মনে রাখবে, সিগমা এসি
ইজ ডিপেন্ড আপন স্লেন্ডারনেস রেশিও। স্লেন্ডারনেস রেশিও যত বাড়বে, এরকম প্রশ্নটাও আছে যে কম্প্রেসিভ স্ট্রেংথ এর সাথে অ্যালাউয়েবল কম্প্রেসিভ স্ট্রেংথের সাথে স্লেন্ডারনেস রেশিও সম্পর্ক কি? স্লেন্ডারনেস রেশিও যত বাড়বে অ্যালাউয়েবল কম্প্রেসিভ স্ট্রেংথ তত কমবে। ঠিক আছে, স্লেন্ডারনেস রেশিও যত বাড়বে অ্যালাউয়েবল কম্প্রেসিভ স্ট্রেংথ তত কমবে। কলম যত লম্বা হবে তার ক্যাপাসিটি তত কমবে না? ভেবে দেখো, এই কলমটার ক্যাপাসিটি যা, এই কলম কোন কলমের কোন কলমটা বেশি কম্প্রেসিভ ফোর্স নিতে পারবে? এ নিতে পারবে। এর স্লেন্ডারনেস রেশিও অনেক কম, তাহলে স্লেন্ডারনেস রেশিওর সাথে অ্যালাউয়েবল কম্প্রেসিভ স্ট্রেংথ হলো ইনভার্সলি প্রপোর্শনাল। এটা সবাই মানছো তো? এর একটা চার্ট আছে, দেখবে কত স্লেন্ডারনেস রেশিও হলে অ্যালাউয়েবল কম্প্রেসিভ স্ট্রেংথ কত হয়, সেটা একটা চার্ট আছে। চার্ট যদি এই চার্টটা আগে যে আমি ফর্মুলাটা করালাম, ওই ফর্মুলাটা থেকে ওই চার্টটা তৈরি হয়। ওকে, এবারে একটা খুব ইম্পর্টেন্ট টপিক হলো যে ম্যাক্সিমাম। এবার ব্যাপারটা হলো যে তুমি কম্প্রেশন মেম্বার হিসেবে যা খুশি, যত খুশি পাতলা মেম্বার ইউজ করতে পারো না। এটা কোড বলছে যে তুমি, আচ্ছা স্লেন্ডারনেস রেশিও কাকে বলে সবাই জানো তো? স্লেন্ডারনেস রেশিও কাকে বলে? স্লেন্ডারনেস রেশিও মানে কি বলো? এল এফেক্টিভ বাই আর মিনিমাম, এটা তো জানো সবাই। স্লেন্ডারনেস রেশিও মানে এফেক্টিভ লেন্থ বাই আর মিনিমাম, এটা জানো তো সবাই। তা এখানে কোডে বলছে যে স্লেন্ডার, তুমি ধরো একটা কম্প্রেশন মেম্বার কোথাও দিচ্ছ, তার মানে এই না তুমি যত খুশি পাতলা মেম্বার দিয়ে দেবে। তার মানে ডিপেন্ডিং আপন দ্য লোড, ডিপেন্ডিং আপন দ্য লোড, এটা ডিপেন্ড করে। তার মানে আমি এখানে লিখতে পারি ম্যাক্সিমাম স্লেন্ডারনেস রেশিও একটা ভ্যালু ডিপেন্ড করে। ম্যাক্সিমাম স্লেন্ডারনেস রেশিও ডিপেন্ড করে কার ওপরে? মেম্বারটা কি টাইপের এবং মেম্বারের উপর ফোর্সটা কি টাইপের। তার মানে এই প্রশ্নটা এইভাবেও আসতে পারে যে ম্যাক্সিমাম স্লেন্ডারনেস রেশিও অফ এ কম্প্রেশন মেম্বার, আবার এখানে টেনশন মেম্বার, এখানে কম্প্রেশন এসে যে টেনশনটাও আমি ঢুকিয়ে দিয়েছি, একসাথে বলিয়ে দিচ্ছি। তার মানে ম্যাক্সিমাম স্লেন্ডারনেস রেশিও যে শুধু কম্প্রেশন মেম্বারের হয় তা না, ম্যাক্সিমাম স্লেন্ডারনেস রেশিও টেনশন মেম্বারও দেখতে হয়। তার মানে টেনশন হোক কম্প্রেশন হোক যে রকমই মেম্বার হোক, ম্যাক্সিমাম স্লেন্ডারনেস রেশিও কিন্তু দুটো জিনিসের উপর ডিপেন্ড করে। একটা হলো, বলো তো কি কি দুটো, বলো দেখি কোন দুটো জিনিসের উপর ম্যাক্সিমাম স্লেন্ডারনেস রেশিও ডিপেন্ড করে? কেউ বলতে পারবে? বলে ফেলো। এটাও একটা প্রশ্ন, ভালো প্রশ্ন, এমসিকিউ প্রশ্ন একটা। কোন দুটো ফ্যাক্টরের উপর ম্যাক্সিমাম স্লেন্ডারনেস রেশিও ডিপেন্ড করে বলো? এল আর আর, না 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 না, ওটা তো স্লেন্ডারনেস রেশিও ডিপেন্ড করে দুটোর উপর, কিন্তু ম্যাক্সিমাম স্লেন্ডারনেস রেশিও দুটোর উপর ডিপেন্ড করে না। স্লেন্ডারনেস রেশিও তো এমনিতেই দুটোর উপর ডিপেন্ড তো করে, কিন্তু এন্ড কানেকশনের উপর করে না। না, আমি এই মাত্র বললাম ম্যাক্সিমাম স্লেন্ডারনেস রেশিও ডিপেন্ড আপন টাইপ অফ লোড অ্যান্ড টাইপ অফ মেম্বার। কিভাবে দেখো, যদি কম্প্রেশন মেম্বার হয়, কম্প্রেশন মেম্বারে যদি ডেড লোড প্লাস ইম্পোজ লোড থাকে, একটা কম্প্রেশন মেম্বার আছে, সেই কম্প্রেশন মেম্বারে শুধু ডেড লোড আর লাইভ লোড অথবা ইম্পোজ লোড যদি থাকে, তাহলে তার ম্যাক্সিমাম স্লেন্ডারনেস রেশিও কত হয় বলো? 180। তাহলে কার কার উপর ডিপেন্ড করলো? একটা হচ্ছে টাইপ অফ মেম্বার কম্প্রেশন মেম্বার, আর একটা হলো টাইপ অফ লোড। এই দুটো জিনিসের উপর ডিপেন্ড করে, আর কিচ্ছুর উপর ডিপেন্ড করে না। ম্যাক্সিমাম স্লেন্ডারনেস রেশিও এটা কম্প্রেশন মেম্বার, ডেড লোড লাইভ লোড আছে, অথবা ডেড লোড ইম্পোজ লোড আছে, আর কোনো উইন্ড লোড নেই, রিভার্সেবল লোড নেই, শুধু ভার্টিক্যাল লোড আছে। কি ভার্টিক্যাল লোড? ডেড লোড লাইভ লোড। ডেড লোড লাইভ লোড তো ভার্টিক্যাল লোডই হয়। হ্যাঁ, ডেড লোড লাইভ লোড তো ভার্টিক্যাল লোডই হয় নাকি? হ্যাঁ বলো, ডেড লোড লাইভ লোড তো ভার্টিক্যাল লোড হয়। এবারে আমি শুধু আগে কম্প্রেশন গুলো বলে দিই, তারপরে টেনশনে যাব। কম্প্রেশন মেম্বারে যদি হরাইজন্টাল লোড অথবা রিভার্সেবল, রিভার্সেবল মানে উইন্ড লোড সিস্টেম বলে রিভার্সেবল,
উইন্ড যে কোনো দিক থেকে দিতে পারে, ওই জন্য উইন্ড আর সিসমিককে বলে রিভার্সেবল। উইন্ড প্লাস সিসমিক অথবা সিসমিক, দেখো এর মধ্যে যে কোনো একটা হতে পারে। কম্প্রেশন মেম্বারে হরাইজন্টাল লোড বলতে পারে, রিভার্সেবল লোড বলতে পারে, উইন্ড সিসমিক লোড বলতে পারে। এটা কত হবে? 250। ওকে। আর একটা হচ্ছে কম্প্রেশন মেম্বারে কম্প্রেশন ফ্ল্যাঞ্জ অফ বিম, এটা আবার বিমে চলে এলো। কম্প্রেশন ফ্ল্যাঞ্জ, আচ্ছা বলতো কম্প্রেশন ফ্ল্যাঞ্জ অফ বিম কোনটা? এটা যদি একটা আই বিম হয়, এর কম্প্রেশন ফ্ল্যাঞ্জ কোনটা বলতে পারবে? এটা একটা আই বিম, এর কম্প্রেশন ফ্ল্যাঞ্জ কোনটা? ওপরটা না নিচেরটা? বলো তপব্রত, বলো এই এই আই বিমটার কম্প্রেশন ফ্ল্যাঞ্জ কোনটা? ওপরটা, ঠিক আছে। এবং এটাও বলছে কম্প্রেশন ফ্ল্যাঞ্জ অফ বিম restrain against lateral buckling, against lateral buckling মানে এটাকে ঠেকা দেয়া আছে এরকম করে, কিন্তু কোন একটা মেম্বার দিয়ে ঠেকা আছে। যারা ডিজাইন করেছো তারা এটা খুব ভালো বুঝবে, না হলে এটা বুঝবে না ল্যাটারাল বাকলিং অথবা ল্যাটারাল সাপোর্ট কাকে বলে, এটা বোঝানো খুব মুশকিল এখানে। যারা ডিজাইনার আছে, মানে যারা কখনো স্টিলের ডিজাইন করেছো, তারা খুব ভালো করে জানো ল্যাটারাল মানে কি, ল্যাটারাল সাপোর্ট মানে কি। ল্যাটারাল সাপোর্ট মানে একটা সাপোর্ট দিয়ে রাখলে কি হয়, এটা কম্প্রেশন ফ্ল্যাঞ্জটা কোন রকম নড়বে না চড়বে না। না হলে দেখবে স্টিল বিমে একটু লোড করলে স্টিল বিমটা এরকম বেঁকে যায় না, অনেক সময় এরকম এঁকে বেঁকে যায় না। তো সেটা যাতে না হয় ওই জন্য সবসময় ঠেকা দেওয়া থাকে। ফ্লোর ব্রেসিং বলে ওটাকে, এটাকে বলে ফ্লোর ব্রেসিং। মানে ফ্লোরে বিম থাকে, বিমে ব্রেসিং দেওয়া হয়। তাহলে কি হবে ভালো করে শোনো, কম্প্রেশন ফ্ল্যাঞ্জ অফ বিম রেস্ট্রেন এগেইনস্ট ল্যাটারাল বাকলিং, সেই ফ্ল্যাঞ্জটার ম্যাক্সিমাম স্ট্যান্ডার্ডনেস রেশিও কত হয়? বলো এবার বলো। সেই ফ্ল্যাঞ্জটার, তার মানে এখানে কিন্তু কম্প্রেশন মেম্বার না, এখানে হচ্ছে কম্প্রেশন ফ্ল্যাঞ্জ, 300 হবে। তাহলে কম্প্রেশনে এই তিনটে কথা তোমাদের মনে রাখতে হবে। ওকে, কম্প্রেশনে এই তিনটে কথা মনে রাখতে হবে। এরপরে আমি চলে আসছি টেনশন। তাহলে কম্প্রেশন মেম্বারে তিনটে ম্যাক্সিমাম স্ট্যান্ডার্ডনেস রেশিও মনে রাখতে হবে। দেখো বেসিক্যালি যেই লেভেলে তিনটে চারটে মনে রাখলে হয়, কিন্তু এই লেভেলে এই চারটা একটু বড়, এই চারটা এই লেভেলে অনেক বড়। তাহলে যেই লেভেলে এটা কিন্তু তিনটেই হয়, কিন্তু এই লেভেলে কম্প্রেশন 3 রকমের আছে। হ্যাঁ, তাহলে আমি এটা মুছে দিলাম, কম্প্রেশনের গুলো আমার হয়ে গেল, কম্প্রেশন হয়ে গেল। এবার যাচ্ছি টেনশন। টেনশন বলো, টেনশন মেম্বারে যদি রিভার্সেবল লোড থাকে, দেখি এটা কে বলতে পারে, বই না খুলে বলবে। টেনশন মেম্বার, ভালো করে কথাটা শুনবে, উইথ, পুরোটা শুনবে, পুরোটা শুনে তারপরে বলবে। টেনশন মেম্বার উইথ রিভার্সেবল লোড আদার দেন উইন্ড লোড অ্যান্ড সিসমিক লোড, বলো এটা কত হবে? টেনশন মেম্বার উইথ, হ্যাঁ হ্যাঁ, ফ্লোর বেসিংটা একটা ফ্ল্যাঞ্জ থেকে আর একটা ফ্ল্যাঞ্জে দেয়া থাকে। যদি তুমি কখনো স্টিলের বিল্ডিং দিয়ে যাও, স্টিল বিল্ডিং এ, হ্যাঁ, এটা কত হবে? টেনশন মেম্বার উইথ রিভার্সেবল লোড, মানে উইন্ড লোড সিসমিক লোড ছাড়াও টেনশন মেম্বারে রিভার্সেবল লোড থাকতে পারে, তাহলে সেটা কত হবে? এটা 180 হবে। খুব ইম্পর্টেন্ট এটা, এটা অনেকে হয়তো প্রথমবার শুনছো। টেনশন মেম্বার উইথ রিভার্সেবল লোড আদার দেন উইন্ড লোড সিসমিক লোড, এটা হবে 180। টাই মেম্বার, টাই মেম্বার মানে কি বলতো? টাই মেম্বার মানে টেনশন মেম্বার না কম্প্রেশন মেম্বার? টাই মেম্বার মানে কম্প্রেশন মেম্বার না টেনশন মেম্বার? বলো। টাই মেম্বার মানে টেনশন মেম্বার। টাই মেম্বারের ম্যাক্সিমাম স্ট্রেন্থনেস রেশিও 350, ঠিক আছে। টাই মেম্বারের ম্যাক্সিমাম স্ট্রেন্থনেস রেশিও 350। মেম্বার অলওয়েজ ইন টেনশন, যেটা অ্যাকচুয়ালি
টাই মেম্বার সবসময় টেনশনে থাকে না, টাই মেম্বার কিন্তু রিভার্সেবল লোড এলে কম্প্রেশনে চলে যেতে পারে, ঠিক আছে? টাই মেম্বার কিন্তু সবসময় টেনশনে থাকে না, টাই মেম্বারের সাথে অলওয়েজ, টাই মেম্বারকে বলে টেনশন মেম্বার, কিন্তু টাই মেম্বার মানে সবসময় টেনশনে থাকে তা না। সবসময় টেনশনে থাকে ধরো যে রডটা থেকে কিছু ঝোলে, ধরো পাখা যে রডটা থেকে ঝোলে সেটা সবসময় টেনশন মেম্বার, বোঝা গেল? টাই মেম্বারে কিন্তু টেনশনটাই বেশি থাকে, কম্প্রেশনও চলে আসে, কিন্তু টাই মেম্বার কম্প্রেশনটাকে নেয় না, ঠিক আছে? টাই মেম্বার হচ্ছে এমন একটা মেম্বার যেটা টেনশন নেয় কিন্তু রিভার্সেবল লোডের সময় সেটা কম্প্রেশন নেয় না, এটা হচ্ছে টাই মেম্বারের সংজ্ঞা। টাই মেম্বার কোথায় ইউজ হয়? টাই মেম্বার ইউজ হয় তোমরা রেলে যখন ওভারব্রিজে উঠেছো, দেখবে রেলে ওভারব্রিজে ওঠার সময় এই যে স্টিলের কলামগুলো থাকে, ওই কলামগুলোতে দেখবে এরকম দুটো, মানে ওভারব্রিজে যখন ওঠো, এরকম ওভারব্রিজে, রেলের ওভারব্রিজে যখন এই সিঁড়ি দিয়ে ওঠো, দেখবে এখানে এখানে দুটো রড বাঁধা থাকে, এই রডটাই হলো টাই মেম্বার। এরা কিন্তু টেনশন নেবে কিন্তু কম্প্রেশন এলে এরা বেঁকে যাবে, এরা কম্প্রেশন নেবে না, এগুলোকে বলে টাই মেম্বার। লেসিং না, এটা লেসিং বলে না। আমি লেসিং আলাদা জিনিস, টাই আলাদা জিনিস, টাই আলাদা জিনিস, টাই আলাদা জিনিস, রেসিং এটাকে ব্রেসিং বলে, হ্যাঁ এটাকে ব্রেসিং বলে, এটাকে টাই ব্রেসিং, টাই মানেই ব্রেসিং, টাই মানেই ব্রেসিং, ঠিক আছে? ওকে, হ্যাঁ ডায়মন্ড ট্রেশেল বলতে পারো। ট্রেশেল মেম্বার, টাই মেম্বার, ট্রেশেল মেম্বারের যে ব্রেসিং গুলোকে টাই মেম্বার হিসেবে ডিজাইন করা হয়। যারা স্ট্যাট করেছো দেখেছো, স্ট্যাট যারা করেছো তারা জানবে যে টাই মেম্বার যেখানে থাকে সেখানে টেনশনে অ্যাসাইন করা থাকে, কম্প্রেশনে অ্যাসাইন করা থাকে না। যারা স্ট্যাটে ডিজাইন করেছো তারা খুব ভালো করে জানো। এবার বলছি কি, মেম্বার অলওয়েজ অলওয়েজ ইন টেনশন, মানে যে বললাম একটু আগে যে ধরো একটা রড থেকে পাখা ঝুলছে, ওটাতে সবসময় টেনশন থাকবে, ওখানে কম্প্রেশন আসার কোনো ব্যাপারই নেই। হ্যাঁ, এখানে একটা ব্যতিক্রম আছে, সেটা কি বলতো? এই মেম্বারে একটা ব্যতিক্রম আছে, একটা 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 এক্সেপশনাল কেস আছে, সেটা কি? নট পোস্ট টেনশন, পোস্ট টেনশন না, পোস্ট টেনশনের ছাড়া এটা বলছে। মেম্বার অলওয়েজ মানে বেসিক্যালি টেনশন, পোস্ট টেনশন প্রি টেনশন যাই বলো, তো পোস্ট টেনশন প্রি টেনশন যাই বলো, পোস্ট টেনশনিং এর জন্য এটা না, কিন্তু বাকি যত টেনশন মেম্বার আছে তাদের জন্য। তাহলে এই ছটা ভ্যালু তোমাদের মুখস্থ করতে হবে, ছটা ভ্যালু তোমাদের মুখস্থ করতে হবে যেখান থেকে ভালো রকম প্রশ্ন আসে, বোঝা গেল? দেখো আজও মনে হচ্ছে কম্প্রেশন মেম্বারটা কমপ্লিট করতে পারবো না, যাই হোক যতটা পারি পরের দিন বাকিটা করব। আজ অনেক বড় কম্প্রেশন মেম্বার, এবং এবং এটা খুব ইম্পর্টেন্ট, একটা প্রশ্ন থাকবেই। আর একটু 15-20 মিনিট পড়িয়ে ছেড়ে দেবো। আর একটা চার্ট তোমাদের মনে রাখতে হবে, আর একটা চার্ট তোমাদের মনে রাখতে হবে, সেটা হলো মোস্ট ইম্পর্টেন্ট চার্ট। পোস্ট টেনশন মানে কি, প্রি পোস্ট টেনশন মানে, পোস্ট টেনশনিং এ যেটা বলে না, পোস্ট যেটা টেনে কেটে দেয়, যেটা স্ল্যাবে পোস্ট টেনশনিং করে না, স্টিলের ওয়েস্টেজ হচ্ছে ছটা প্রশ্ন স্টিল থেকে আসে, ছটা, ছটা প্রশ্ন স্টিল থেকে আসে। তোমাদের 10 ইয়ার্সটা আমি কাল পরশু দিয়ে দেবো, মঙ্গলবারের মধ্যে দিয়ে দেবো আমি 10 ইয়ার সলিউশনটা, দেখে নিও ওখানে লেখা আছে হিসাব করে। মিনিমাম ছটা প্রশ্ন স্টিল থেকে আসে। প্লাস্টিক অ্যানালিসিস আছে, আছে প্লাস্টিক অ্যানালিসিস সিলেবাসে আছে, প্লাস্টিক অ্যানালিসিস অথবা আলটিমেট লোড থিওরি আছে। সিলেবাসটা দেখবে, এখানে বলা আছে সিলেবাসে প্রিন্সিপাল অফ আলটিমেট লোড ডিজাইন, প্লাস্টিক অ্যানালিসিস অফ কন্টিনিউয়াস ফ্রেম অ্যান্ড পোর্টাল, সিলেবাসে লেখা আছে এটা। আলটিমেট লোড থিওরি, আলটিমেট লোড থিওরি তোমাদের সিলেবাসে আছে। এবার বলছে কলামের এফেক্টিভ লেন্থ, স্টিল কলাম আমি বললে ভালো হবে, স্টিল কলামের এফেক্টিভ লেন্থ। দেখো স্টিল কলামের এফেক্টিভ লেন্থ বার করার একটা ফর্মুলা আছে, বা ফর্মুলা বলছি ভুল বলছি, একটা চার্ট আছে, এটা তোমরা সবাই জানো, এসএসসি তে খুবই আসে এই চার্টটা, এসএসসি তে এই চার্টটা খুবই আছে।
এক নাম্বার হচ্ছে বোথ এন্ড ফিক্স। বলো, বোথ এন্ড ফিক্স হলে এফেক্টিভ লেন্থ কত হয় স্টিল কলামের ক্ষেত্রে? বলো, বোথ এন্ড ফিক্স হলে স্টিল কলামের ক্ষেত্রে এফেক্টিভ লেন্থ কত হয়? না, 0.5 হয় না, ওটা অয়েলার্সে 0.5 হয়, স্টিল কলাম বললে 0.5 হবে না। এই ভুলটা সবাই করে, বললে হবে না, স্টিল কলাম যদি বলে তাহলে বোথ এন্ড ফিক্সে 0.65। যদি অয়েলার্স অয়েলার্স ফর্মুলা বলে ওটা 0.5, অয়েলার্স ফর্মুলা অনুযায়ী বোথ এন্ড ফিক্স 0.5। কিন্তু যদি স্টিল কলাম বলে দেয়, স্টিল কলামে এটা হয়ে যায় 0.65। বোথ এন্ড ফিক্সটাকে মেকানিক্স অনুযায়ী কি বলা হয়? ওটা সম বলো না, ওটা হচ্ছে অয়েলার্স থিওরি। এটা কিন্তু অয়েলার্স থিওরি না, এটা স্টিল কলামের থিওরি। দেখো, বোথ এন্ড ফিক্স হচ্ছে বোথ restrain against rotation and held in position। ফিক্সিটি মানে হলো ফিক্স, এই যে দুটোই তো ফিক্স, তার মানে ফিক্স মানে হলো restrain against rotation and held in position। restrain against rotation and held in position। এবারে বলো, তাহলে এটা both restrain against rotation and both held in position, ঠিক আছে? এবারে বলছে বলো, একটা দিক ফিক্সড আর একটা দিক হিঞ্জ, এটা হলে কি হয়? এটা কত হয়? একটা দিক ফিক্স, এটা স্টিল কলামে 0.8L হয়। তাহলে এটাকে কিভাবে লেখে? ফিক্সিটি মানে ওয়ান এন্ড, আমি একবারে লিখে দিই ওয়ান এন্ড। ফিক্সিটি মানে কি বলো? আমি ওপরের এন্ডটার কথা বলছি। ফিক্সিটি মানে কি? ফিক্সিটি মানে কি? ওয়ান এন্ড হেল্ড ইন পজিশন। দেখো, হেল্ড ইন পজিশন এন্ড রেস্টেন এগেন রোটেশন দুটো কথা আছে, মানে ওয়ান এন্ড ইজ ফিক্স, তাই তো? ওয়ান এন্ড ফিক্স মানে ওয়ান এন্ড হেল্ড ইন পজিশন অ্যান্ড রেস্টেন এগেন রোটেশন, মানে কোনো এন্ড যদি হেল্ড ইন পজিশন মানে পজিশনেও আছে এবং তার মাথাটাকেও ঘুরতে দেওয়া হচ্ছে না, তাহলে সেটা ফিক্স এন্ড। আদার এন্ড, তাহলে বলো আদারটা কি হবে, দেখি কে বলতে পারে। একটা হলো ওয়ান এন্ড, মানে উপরেরটা কথা বলেছি, ওয়ান এন্ড মানে উপরেরটা আমি আগে বলেছি, উপরটা আগে এঁকেছি, তাহলে উপরেরটা হলো, আমি এটাকে এ এন্ড বলছি, এটাকে আমি বি, তাহলে বুঝতে সুবিধা হবে। এ হলো ওয়ান এন্ড, এ এন্ড তাকে বলছে ওয়ান এন্ড হেল্ড ইন পজিশন রেস্টেন এগেন রোটেশন। আদার এন্ড বিটা বলো কি হবে? বিটা কি হবে? বিটা কি রেস্টেন এগেন রোটেশন হবে? বিটা কি রেস্টেন এগেন রোটেশন হবে না হবে না? বি এন্ডটা কিভাবে ব্যাখ্যা করবে? বি এন্ড হলো হিঞ্জ এন্ড। দেখো, এটা হিঞ্জ, হিঞ্জ এন্ডটাকে কি বলা হয়? হিঞ্জ এন্ডকে কি বলা হয়? হিঞ্জ এন্ড দেখো পজিশনে আছে কিন্তু ঘুরছে। হিঞ্জ ঘোরে তো নাকি, ভেবে দেখো। হিঞ্জ কিন্তু কোথাও নড়ছে না, হিঞ্জ নিজের জায়গাতেই আছে, তার মানে হেল্ড ইন পজিশন, তাই তো নাকি? ভেবে দেখো, হিঞ্জ কিন্তু কোথাও যাচ্ছে না, হিঞ্জ নিজের জায়গাতেই আছে কিন্তু ঘুরে যাচ্ছে, নট রেস্টেন এগেন রোটেশন, তাই তো? তার মানে আদার হেল্ড ইন পজিশন অনলি, নট রেস্টেন এগেন রোটেশন। তাহলে ওটা আমি লিখলাম না, আমি শুধু লিখলাম যে আদার হেল্ড ইন পজিশন বাট নট, সেটা লিখেই দিই, নট রেস্টেন এগেন রোটেশন। বোঝা গেল? তাহলে আমি যদি বোথ এন্ড হিঞ্জ লিখি তাহলে কি হবে? এটা তো ওয়ান হয়, এটা তো শুধু ওয়ানই হয়, মানে এটা তো এটা এটা একটা সুবিধা, এটা অয়েলার্সে ওয়ান হয়, এটা স্টিল কলামে ওয়ান হয়। তাহলে বলো বোথ এন্ড হিঞ্জটার নাম কি হবে? বোথ এন্ড হিঞ্জ, তাহলে বোথ আমি বলতে পারি বোথ হেল্ড ইন পজিশন বাট নট রেস্টেন এগেন রোটেশন, তার মানে নিজের জায়গায় দাঁড়িয়ে আছে কিন্তু ঘুরে যাচ্ছে। হিঞ্জ তো ঘোরে, বোঝা গেল? দেখো, না বুঝতে পারলে বলো আমায়, খুব ইম্পর্টেন্ট এটা, খুব ইম্পর্টেন্ট এই চারটা, এসএসসি তে খুবই আসে এটা, এসএসসি মানেই এটা আসবে, এসএসসি তে এটা দেবেই। হ্যাঁ, পিএসসি যেইতে তো অত পরীক্ষা হয়নি তাই বলা যায় না, তবে
খুব ইম্পর্টেন্ট এই চারটা, খুব ইম্পর্টেন্ট এই চারটা স্টিল কলামের চার। বোঝা গেল? দেখো, না বুঝতে পারলে জিজ্ঞেস করো, এটা অত সোজা জিনিস না। এরপরে আরো তিনটে কঠিন জিনিস আসছে, এই তিনটে না বুঝলে ওই তিনটে বুঝবে না। এই তিনটে আগে বুঝতে হবে, তারপরে ওই তিনটে বুঝবে। বলো। ঠিক আছে, কারো কোনো ডাউট আছে? কারো কোনো ডাউট আছে? মুছে দিলাম। পরের চারটা এবারে একটু অন্যরকম শুনতে লাগবে জিনিসগুলো। দেখতে পাচ্ছ তো সবাই? সবাই দেখতে পাচ্ছ তো? আচ্ছা, ইন্দ্রজিৎ বলছে যে এফেক্টিভ লেন্থ জিনিসটা কি। দেখো, ব্যাপারটা হচ্ছে, ভালো প্রশ্ন। এফেক্টিভ লেন্থ জিনিসটা কি? ধরো একটা কলামকে এইভাবে ধরা আছে, তার মানে এই যে লেন্থটা, এটাকে কি লেন্থ বলে? ক্লিয়ার লেন্থ বলে। ক্লিয়ার লেন্থ, অথবা এটাকে কি লেন্থ বলবো? এটাকে বলবে আনসাপোর্টেড লেন্থ বলতে পারো, ক্লিয়ার লেন্থ বলতে পারো, অ্যাকচুয়াল লেন্থ বলতে পারো কলামের। ঠিক আছে? তাহলে এটাকে ধরা হয় ক্যাপিটাল এল। কিন্তু এটা মানে এটা না যে এর পুরো লেন্থটাই এর এফেক্টিভ লেন্থ। দেখো, এটা যখন বাকেল করবে তখন এইভাবে বাকেল করবে। ব্যাপারটা হচ্ছে এফেক্টিভ লেন্থ হচ্ছে বাকলিং লেন্থ, যেটা যেটুকু লেন্থ বাকেল করবে সেই লেন্থটাকে এফেক্টিভ লেন্থ বলে। যে লেন্থটা বাকেল, দেখো এখানে যেহেতু ফিক্সিটি আছে, একটু পরে গিয়ে এটা বাকেল করবে। তার মানে দেখো, এখানে কিন্তু এইটা হলো এল এফেক্টিভ, আর এল এফেক্টিভ অনুযায়ী স্লেন্ডারনেস রেশিও বার করা হয়। এল এফেক্টিভ অনুযায়ী স্লেন্ডারনেস রেশিও, তার মানে এন কন্ডিশনের ওপরও কিন্তু কলামের ক্যারিং ক্যাপাসিটি অথবা কম্প্রেসিভ স্ট্রেন্থ ডিপেন্ড করে, তাই তো? কেননা আমি যখন স্লেন্ডারনেস রেশিও বার করব তখন এল এফেক্টিভ থেকে বার করব, তাই তো নাকি? আমি যখন স্লেন্ডারনেস রেশিও বার করব, আমি তখন এল এফেক্টিভ থেকেই তো বার করব। আর এল এফেক্টিভ মানে যতটা বাকেল করছে, দেখো আমি যতটা বাকেল করছে, যতটা এফেক্টিভলি বাকেল করছে আমি সেইটুকুই নিচ্ছি। এটা 0.8 হয়তো, একটা দিক ফিক্স একটা দিক ইনজোলে, একটু আগে দেখালাম এটা 0.8 হয়। বোঝা গেল এফেক্টিভ লেন্থ জিনিসটা কি? যেমন এফেক্টিভ কভার, এফেক্টিভ ডেপথ, সেরকম এফেক্টিভ লেন্থ। এফেক্টিভ কতটা, পুরো লেন্থটা এফেক্টিভ না। এবারে একটু অন্য রকম, ছবিটা দেখো ভালো করে, এটা দেখে একটু ভাবার চেষ্টা করো। একটা কলাম এরকম ছিল, এর উপরে লোড পড়েছে, পড়ে এটা কিন্তু মাথা সোজা রেখে বেঁকেছে। দেখো, মাথা কিন্তু বেঁকেনি, পা পায়ের জায়গাতেই আছে, পা কিন্তু পায়ের জায়গাতেই আছে, মাথা কিন্তু সরে গেছে, কিন্তু মাথা কিন্তু বেঁকে যায়নি। ভেবে দেখো, একটা কলমের ওই দিকের কিভাবে আছে কেউ বুঝতে পারছে না, কিন্তু এটা দেখছে। এদিকের এন্ড কন্ডিশনটা কেউ জানে না, কিন্তু এটা দেখা যাচ্ছে যে কলমের উপর লোড করলে কলমটা মাথা সোজা রেখে কিন্তু সরে গেছে। তাহলে এটা কি হবে? এটা কি রেস্টেন এগেন রোটেশন? আচ্ছা বলো, এটা তো হেল্ড ইন পজিশন, এই এন্ডটা আমি এখানেই এঁকে দিচ্ছি, আর ওদিকে লিখছি না কিন্তু। এই এন্ডটা হেল্ড ইন পজিশন এন্ড রেস্টেন এগেন রোটেশন, এটা তো ঠিক। নিচেরটা দেখতে পাচ্ছ সবাই? কেউ কিছু সাড়া দিচ্ছ না, বলো দেখতে পাচ্ছ? এটা দেখতে পাচ্ছ? আচ্ছা, তার মানে আমার এই যে ফিক্সেন্টের দিকে হেল্ড ইন পজিশন, রেস্টেন এগেন রোটেশন, এটা এই এনটা ভেবে দেখো। ধরো ধরো সব ভুলে গেছো, পরীক্ষার হলে এত কিছু মনে রাখা সম্ভব না, ভুলে গেছো, তাহলে তোমাকে হয়তো ছবিটা দিয়ে দিয়ে হতেই পারে, অথবা তোমাকে জাস্ট বলছি যে এটা কি বলো। এইটা দেখো, এটা কি রেস্টেন এগেন রোটেশন হচ্ছে? এটা কি রোটেশনে রেস্টেন আছে? এটা কি রোটেশনে রেস্টেন আছে? বলো, এই এনটা কি রোটেশনাল রেস্টেন আছে? এটা কি রোটেশনালি রেস্টেন আছে না নেই, বলো? এটা রোটেশনালি রেস্টেন আছে না নেই? আছে। ওই জন্যই মাথা মাকেনি। যদি রোটেশনালে রেস্টেন না থাকতো, যদি না থাকতো, তাহলে কিন্তু মাথা বেঁকে যেত, মাথা সোজা।
মানে রোটেট করতে দিচ্ছি না মাথাটা, কিন্তু মাথাটা সরে গেছে। তার মানে আমি এটা বলতে পারি রেস্ট্রেন এগেন রোটেশন, তাই তো? মাথা বেঁকেনি, তার মানে রেস্ট্রেন এগেন রোটেশন বাট নট হেল্ড ইন পজিশন। মাথা ধরা নেই, ওই জন্য মাথাটা সরে গেছে। তার মানে আদার এন্ড রেস্ট্রেন এগেন রোটেশন বাট নট হেল্ড ইন পজিশনে। যদি হেল্ড থাকতো তাহলে এখানে যাওয়ার প্রশ্নই ছিল না। তার মানে হেল্ডিং পজিশন না, ওই জন্যই এটা কিন্তু সরে চলে গেছে অন্য জায়গায়। ঠিক আছে, তাহলে এটা হয় কত, এদিকে আসছি, এটা হয় 1.2L। এটা বেড়ে যায়। অ্যাকচুয়ালি কি হয় দেখো, এটা কেন বেড়ে যাচ্ছে, আমার কলম লেন্থ এইটুকু, ভেবে দেখো এটা বাকেল করে এরকম হয়ে গেছে। তার মানে অ্যাকচুয়ালি বলতে গেলে এটা যদি আমি এই কাপটাকে যদি আমি বাড়িয়ে দিই, তাহলে ডটেড করে এটা, এটা যদি এল হয়, ডটেড করলে এটাকে যদি আমি বাড়াতে থাকি, তাহলে এটা যে এই যে এখানে এসে মিশবে, এটা কিন্তু 1.2L হয়ে যাচ্ছে। আমার তো বাকলিং লেন্থ লাগবে, বাকলিং লেন্থ আমার পুরোটা লাগবে। এখানে তো শেষ হয়েছে, কিন্তু কার্ভটাকে আমাকে কন্টিনিউ করতে হবে। তো সেটা দেখো এল এর থেকে বেশি হয়ে যাচ্ছে, তাহলে এফেক্টিভ লেন্থ 1.2L। ঠিক আছে, দেখো বোঝা গেল। এটা অ্যাকচুয়াল লেন্থের থেকে এফেক্টিভ লেন্থ বড়। ঠিক আছে, অ্যাকচুয়াল লেন্থের থেকে এফেক্টিভ লেন্থ কিন্তু বড়। এরপরে আর একটা কঠিন, কঠিন বলবো না, পড়লেই সোজা, না পড়লেই কঠিন। এবারে কিন্তু মাথাও বেঁকে গেছে। আগে কিন্তু মাথা বাঁকেনি, এটাতে দেখো মাথাও বেঁকে গেছে। তাহলে এটাকে আমি কি বলবো? আগে মাথা বাঁকেনি, এটাতে কিন্তু মাথাও বেঁকে গেছে, তাহলে এটাকে আমি কি বলতে পারি বলো তো? এটা তো হেল্ড ইন পজিশন, রেস্টেন এগেন রোটেশন, এটা নিয়ে এই পার্টটা নিয়ে আমার কোনো বক্তব্য নেই। এই পার্টটা কি হবে? এটা পার্শিয়ালি রেস্টেন এগেন রোটেশন। তার মানে পুরো মাথা ঘুরে যায়নি, কিছুটা মাথাটা ঘুরেছে। পুরো মাথা ঘুরে গেলে মুশকিল। ঠিক আছে, পার্শিয়ালি রেস্টেন এগেন রোটেশন, তাই তো? পার্শিয়ালি রেস্টেন এগেন রোটেশন, দেখো মাথা বেঁকে গেছে, মাথা ঘুরে গেছে। দেখতে পাচ্ছ না তোমরা? দেখা যাচ্ছে না? দেখা যাচ্ছে? সবাই দেখতে পাচ্ছ? দেখা যাচ্ছে, তার মানে তোমারই নেটে প্রবলেম আছে। তাহলে এটা আমি বলতে পারি যে পার্শিয়ালি রেস্টেন এগেন রোটেশন, কিন্তু নট হেল্ড ইন পজিশন। পজিশনে তো নেই, কারণ পজিশনে থাকলে তো মাথাটা এখানে আসতোই না। এটা হয়, এটাতে আরো বেশি সরে গেছে। ঠিক আছে, ওকে, তাহলে এই কটা তোমরা মাথায় রাখো। তো আমি কাল পরশু দিন লেসিংটা পড়াবো, লেসিংটা আজকে, লেসিংটা হ্যাঁ আজকে আর পড়াবো না। লেসিংটা আমি কাল পরশু দিন পড়াবো। লেসিং এর সাথে আমি বলে দিই কি কি পড়াবো। আমি বিম পড়াবো, আমি লেসিং পড়াবো, আর আমি ইসেন্ট্রিক কানেকশন পড়াবো। হ্যাঁ ফ্রি এন্ড, আচ্ছা ফ্রি এন্ড ফিক্সেন, ওটা বাকি থাকলো না? ফ্রি এন্ড ফিক্সেনটা বাকি থাকলো না? আরো 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 কি আছে গো? এই একটা ফ্রি এন্ড ফিক্সেন্ট আছে, আর কিছু নেই তো? আর কি আছে বলো? আর তো কিছু নেই গো। না কালকে না, আরো তো একটাই আছে, আর দুটো তো নেই। ওই যেটা ফ্রি, একটা দিক ফ্রি আর একটা দিক ফিক্স, ওটা 12 হয় না? আচ্ছা দেখিয়ে দিই। দুটো আর কি আছে গো? বুঝতে পারছি না, দুটো বলছো, দুটো কোথায় আছে আবার? দাঁড়াও দাঁড়াও, আরো দুটো আছে, দাঁড়াও, একটা আছে তো, দুটো আছে, দাঁড়াও। তাহলে আমি কি কি করাবো বলে দিলাম, আমি লেসিং করাবো, আমি ইসেন্ট্রিক কানেকশন করাবো, আর
বিম করাবো। ও হ্যাঁ হ্যাঁ, দুটো আছে। হ্যাঁ হ্যাঁ, দুটো আছে, ঠিক। আরো দুটো আছে। হুম হুম। তা দুটো করিয়েছেন, আরো দুটো আছে। দুটো আছে, আরো দুটো। কি কি আছে? ছবিটা দেখে বলবে। এটার নাম নোমেনক্লেচারটা বলো এবার। বলো এটা কি হবে, একটা দিক ফিক্স আর একটা দিক। এটা কিন্তু একটু মানে কি বলবো, না এটার ভ্যালুটা আমি জিজ্ঞাসা করছি না তোমাদের, আমি এটার নোমেনক্লেচারটা জিজ্ঞাসা, ভ্যালু তোমরা এমনি দেখেই পেয়ে যাবে। কিন্তু তোমরা পরীক্ষার হলে গিয়ে ছবি তো আর দেখতে পাবে না, পরীক্ষার হলে গিয়ে তোমাদের ছবিটা নিজে মানে অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে ভ্যালুটা বলা না, অ্যাকচুয়ালি ব্যাপারটা হলো নোমেনক্লেচারটা আগে বলতে হবে। তো নোমেনক্লেচার থেকে ছবিতে না আনতে পারলে তুমি ভ্যালু বলতেই পারবে না পরীক্ষার হলে, সব একরকম লাগবে। তাহলে বলো যে এর নামটা কি হবে, আমি ভ্যালুর উপরে দেখিয়ে করছি না, আমি সবসময় দেখবে ছবিটার উপরে জোর দিচ্ছি, যে নামটা কি হবে তার উপর জোর দিচ্ছি। বলো এটার নাম কি হবে, এটা তো ফিক্স হিঞ্জ। তো হিঞ্জ হলে এটার নাম কি হবে বলো, এটার নাম কি হবে? এটা একটা দিক হিঞ্জ আছে, এটার নামটা বলো কি হবে? তাহলে এটা হেল্ড ইন পজিশন বাট নট রেস্টেন এগেন রোটেশন, তাই তো? দেখো, এটা হেল্ড ইন পজিশন, এটা হেল্ড ইন পজিশন, হিঞ্জ মানে কি নিজের জায়গায় আছে কিন্তু ঘুরে যাচ্ছে, নিজের জায়গাতে আছে কিন্তু ঘুরছে, তার মানে আমি এইটা বলবো হেল্ড ইন পজিশন বাট নট রেস্টেন এগেন রোটেশন। এবার ওপরটা বলো, ওপরটা একটু আগে করিয়েছি, ওপরটা কি মাথা ঘুরে, মাথা না ঘুরে সরে যাওয়া, তাহলে ওপরটা কি হবে, উপরটা উল্টো হবে। ওপরটা হলো নট হেল্ড ইন পজিশন বাট রেস্টেন এগেন রোটেশন, তাই তো? দেখো, মানে পুরো উল্টো উল্টো, যদি এরকম উল্টো উল্টো পাও, হ্যাঁ ঠিক বলেছো, এটার উল্টো এটা, এটার উল্টো এটা, তার মানে যদি দেখো যে দুটো উল্টো, তার মানে একদম চোখ বুঝে এটা, আর এটার ক্ষেত্রে টুয়েলভ হয়। ঠিক আছে, এটার ক্ষেত্রে এটাও কিন্তু, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, দেখো বোঝা গেল। আর একটা আছে যেটা তোমরা সবাই জানো, একটা দিক ফিক্স একটা দিক ফ্রি। তাহলে বলো একটা দিক ফিক্স একটা দিক ফ্রি হলে সেটার নাম কি হবে? একটা দিক ফিক্স একটা দিক ফ্রি হলে তার নামটা কি হবে? এটার নামটা বলো, নামটা ইম্পর্টেন্ট, নামটা কিন্তু ইম্পর্টেন্ট, ভ্যালুটা ইম্পর্টেন্ট না। ভ্যালু এমনি মনে থাকবে, নামটা মনে থাকবে না তোমার। তাহলে একটা দিক হলো হেল্ড ইন পজিশন এন্ড রেস্টেন এগেন রোটেশন, যেহেতু ফিক্সড, এটা যেহেতু ফিক্সড, আর উপরটা কি হবে, নট হেল্ড ইন পজিশন এন্ড নট রেস্টেন এগেন রোটেশন, এটা একই। বোঝা গেল? বারবার বলছি, নাম থেকে ছবিটা বার করতে না পারলে কিন্তু পারবে না অঙ্ক, মানে অ্যান্সার করতে পারবে না। তোমাদের লক্ষ্য এটাই হওয়া দরকার যে আগে নামটা কি, নাম থেকে ছবিটা, তোমাদের প্রশ্নতে এই নাম শুধু এইটুকু বলা থাকবে, নট হেল্ড ইন পজিশন নট রেস্টেন এগেন রোটেশন, এরকম বলা থাকবে, তোমাকে ছবিটা নামটা বার, ছবিটা বার করলে এমনি বেরিয়ে আসবে ভ্যালুটা, কিন্তু ছবিটা বার করাটাই হচ্ছে মেন জিনিস। ঠিক আছে।